হচ্ছে আয়নিক ইকুইলিব্রিয়াম IONIC এটার মানে কি? এটা দুইটা নামে তুমি এটাকে ডাকতে পারো। এটাকে তুমি ডাকতে পারো আয়নিক সাম্যাবস্থা। দেখো আয়নিক সাম্যাবস্থা, বা এটাকে তুমি ডাকতে পারো অম্লক্ষার সাম্যাবস্থা। রমজান মাসে প্রাইভেট হবে দুইটা, রমজান মাসে প্রাইভেট দুইটা কি কার তুমি তাহলে অন্য টাইমে এসো। চলো সো দেখো আমাদের চ্যাপ্টারের নাম বা চ্যাপ্টারের নাম বা প্রশ্নের নাম হচ্ছে কি আয়নিক সাম্যাবস্থা বা অম্লক্ষার সাম্যাবস্থা। সো দেখো তো তুমি যদি এখানে মনোযোগ দিয়ে জিনিসগুলো না বুঝো তোমার কিন্তু এই টপিক খুবই পেন দিবে, ঠিক আছে? আয়নিক ইকুইলিব্রিয়াম কিন্তু কেমিস্ট্রির সবচেয়ে কঠিন টপিকগুলোর মধ্যে একটা, কথাটা বুঝতে পারছো? যত চ্যাপ্টার আছে কেমিস্ট্রিতে তার মধ্যে আয়নিক ইকুইলিব্রিয়াম কিন্তু হার্ডেস্ট, ওয়ান অফ দ্য হার্ডেস্ট বলা যায়, ঠিক আছে? না হার্ডেস্ট, তবে এখানে ব্যাপার আছে, তুমি যদি এখানে কনসেপ্টগুলো ঠিকমতো না বুঝো তাহলে তোমার কিন্তু ম্যাথ প্রবলেম করতে খুবই সমস্যা করতে হবে। এখানে আমি যে কথাগুলো মনোযোগ দিয়ে বলবো, মনোযোগ দিয়ে শুনবা, মুখে যে কথাগুলো বলবো মনোযোগ দিয়ে শুনবা, প্রত্যেকটা ওয়ার্ড খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তা আমার এই টপিক নিজের মাস্টার করতে অনেক সময় লাগছে, আমি আমার স্টুডেন্ট লাইফে এই টপিক মাস্টার করতে পারিনি, প্রচুর পড়াশোনা করা লাগছে, তারপরে এই টপিক কিছুটা হয়তো এখন মাস্টারই আসছে। ঝামেলা হচ্ছে না? আচ্ছা শোনো, সো এই অংশে তোমার পড়াশোনা করার জন্য তোমার কি কি লাগবে দেখো, তোমার মূলত তোমার জানতে হবে যে আমাদের যে কেমিক্যাল সাবস্টেন্স গুলো আছে, দেখো আমাদের যে কেমিক্যাল সাবস্টেন্স গুলো আছে আমাদের যে কেমিক্যাল সাবস্টেন্স গুলো আছে এগুলো মূলত দুই টাইপের, একটাকে আমরা বলি তড়িৎ বিশ্লেষণ, দেখো তড়িৎ বিশ্লেষণ, কি একটা তড়িৎ বিশ্লেষণ, বা এটার ইংরেজি হচ্ছে ইলেকট্রোলাইট, 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 ওকে? আর আরেকটা হচ্ছে আমাদের তড়িৎ অবিশ্লেষণ, তড়িৎ অবিশ্লেষণ
বা তোমার এটাকে বলা হয় নন ইলেকট্রোলাইট। নন ইলেকট্রোলাইট নন ইলেকট্রোলাইট। তড়িৎ বিশ্লেষ্য মানে কি দেখো, তড়িৎ বিশ্লেষ্য মানে যেসব পদার্থ জলীয় দ্রবণে আয়নিত হয়, যেসব পদার্থ জলীয় দ্রবণে কি হয়, আয়নিত হয়, তাদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য। তাহলে যেসব পদার্থ জলীয় দ্রবণে আয়নিত হয়, ওকে, তাদেরকে আমরা বলে থাকি তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইট। তাহলে তড়িৎ অবিশ্লেষ্য বা নন ইলেকট্রোলাইট কি হবে, যেসব পদার্থ জলীয় দ্রবণে কি হয় না, আয়নিত হয় না। তাহলে আচ্ছা, দেখো যেসব পদার্থ জলীয় দ্রবণে আয়নিত হয় না তাদেরকে কি বলা হয়, তড়িৎ অবিশ্লেষ্য। ওকে, তাহলে আমরা কেমিক্যাল সাবস্টেন্সগুলোকে দুইটা ভাগে ভাগ করলাম। এখন এই যে তড়িৎ বিশ্লেষ্যগুলো আছে, এই তড়িৎ বিশ্লেষ্যগুলোকে আবার আমরা এখন দুই ভাগে ভাগ করব। কয় ভাগে ভাগ করব? দুই ভাগে ভাগ করব। দুই ভাগে ভাগ করব। তাহলে তড়িৎ বিশ্লেষ্যকে এখন আমরা দুই ভাগে ভাগ করা হবে। তড়িৎ বিশ্লেষ্য, ওকে, এটাকে দুই ভাগে ভাগ করা হবে। তড়িৎ বিশ্লেষণের মধ্যে আবার দুটো ভাগ আছে। একটা হচ্ছে তোমার সবল তড়িৎ বিশ্লেষ্য, স্ট্রং বা সবল, ঠিক আছে, স্ট্রং বা সবল। আর আরেকটা কি, আরেকটা হচ্ছে উইক বা দুর্বল। হচ্ছে কি উইক বা দুর্বল। সবল তড়িৎ বিশ্লেষ্য করা, দেখো সবল তড়িৎ বিশ্লেষ্য করা, এই প্লিজ মনোযোগ দাও, পরে কিচ্ছু বুঝবে না ভাই, মাথার উপর দিয়ে যাবে সব। তড়িৎ অবিশ্লেষণটা নিচে কি দুই ভাগে ভাগ করা যাবে? না, তড়িৎ অবিশ্লেষণে আমাদের কোনো কাজ নেই, আমাদের কাজই মূলত তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ অবিশ্লেষণে এখানে কোনো পড়াশোনা নেই। আচ্ছা দেখো, সবল তড়িৎ বিশ্লেষ্য মানে কি, যারা জলীয় দ্রবণে 100
100% আয়নিত হয়, 100% আয়নিত হবে। ঠিক আছে? যারা জলীয় দ্রবণে 100% আয়নিত হয় তাদেরকে কি বলা হয়? সবল তড়িৎ বিশ্লেষক। আর উইক বা দুর্বল কারা? যারা যারা জলীয় দ্রবণে আংশিক আয়নিত হয়, আংশিক। ঠিক আছে? ওকে, এখন চলো আমরা 100% আয়নিত হওয়া বলতে কি বোঝায় আর আংশিক আয়নিত হওয়া বলতে কি বোঝায় এগুলো বুঝতে হবে। হ্যাঁ, এগুলোর প্রপার ডিফারেন্সটা বুঝতে হবে। তো তোকে আমি উদাহরণ দিয়ে বুঝাই। মনে করো তুমি আমাকে একটা সবল তড়িৎ বিশ্লেষণের উদাহরণ দাও। HCl। ওকে, গুড। দেখো HCl কে যখন তুমি পানির মধ্যে নিবা, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যদি কোনো জলীয় দ্রবণ হয়, অ্যাকুয়াস সলিউশন হয়, সেখানে বলো তো কি আয়ন পাওয়া যাবে? নাফিস বলো তো কি 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 আয়ন পাওয়া যাবে? এই বলো কি আয়ন পাবো এখানে? এটা বলতে না বলে তোমায় H+ আর Cl-। এটা পাবো। আচ্ছা, এবার দেখো, মনে করো তোমার HCl এর বিয়োজনের পূর্বে তোমার HCl এর সংখ্যা ছিল 100। মানে তুমি মোট 100টা HCl এর পার্টিকেল নিছো এবং এগুলো এখনো ভাঙে নাই। আর শুরুতে H+ ছিল মনে করো হচ্ছে 0, Cl- কত ছিল? 0 ছিল। এখন HCl যখন আয়নিত হবে তুমি দেখবা যে HCl এর পরিমাণ কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। আর H+ হয়ে যাবে 100, Cl- হয়ে যাবে কত? 100। এর মানে হলো তুমি যতগুলো HCl এর পার্টিকেল নিছিলা, যতগুলো অণু তুমি নিছিলা, সবগুলো অণুই কি হয়ে গেছে? বিয়োজিত হয়ে গেছে। তাহলে যদি কোনো যৌগ পানিতে যাবার পর সম্পূর্ণরূপে কি হয়ে যায়? বিয়োজিত হয়ে যায়। মানে যতগুলো অণু নেওয়া হবে সবগুলো অণু যদি আয়নে বিভক্ত হয়ে যায়, দেন এটাকে বলা হয় 100% আয়োনাইজেশন বা কমপ্লিট ডিসোসিয়েশন, সম্পূর্ণ বিয়োজন। ঠিক আছে না? ওকে, তার মানে এটা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষণের বৈশিষ্ট্য। ঠিক আছে, বৈশিষ্ট্য। আচ্ছা, এটা বুঝছি। এবার আসো একটা উইক ইলেকট্রোলাইটের एग्जांपल দেখি। সবচেয়ে আইডিয়াল উইক ইলেকট্রোলাইট হচ্ছে, দেখো এইটা অ্যাসিটিক অ্যাসিড। তোমরা সবাই এটা পড়ছো ছোটবেলায়। অ্যাসিটিক অ্যাসিড তোমরা সবাই এটা জানো যে অ্যাসিটিক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড কি? একটা দুর্বল অ্যাসিড। আচ্ছা, সো দেখো অ্যাসিটিক অ্যাসিড যখন আয়নিত হবে কি পাওয়া যাবে? CH3C ডাবল ও মাইনাস, CH3C ডাবল ও মাইনাস প্লাস কি পাওয়া যাবে? H+। ওকে, এটা পাওয়া যাবে। এখন মনে করো তুমি টোটাল 1000 ইথানোয়িক অ্যাসিডের অণু তুমি নিছো, 1000। তাহলে দেখো এই যৌগটা আয়নে বিভক্ত হওয়ার পূর্বে, মানে বিয়োজনের পূর্বে CH3C ডাবল মাইনাস কয়টা থাকবে? 0 থাকবে। H+ ও থাকবে কত? 0 থাকবে। ওকে, এখন যখন অণুটা বিয়োজিত হবে, স্বাভাবিকভাবেই বিয়োজিত হয়ে সে কিছু H+ আয়ন তোমাকে প্রদান করবে আর কিছু অ্যাসিটেট আয়ন বা CH3C ডাবল মাইনাস আয়ন তোমাকে কি প্রদান করবে। মজার ব্যাপার হচ্ছে তুমি দেখবা যে ভাই তুমি H+ পাওয়া মাত্র একটা, CH3C ডাবল মাইনাস পাওয়া তুমি মাত্র একটা পাবা। বাকি 999টা অ্যাসিটিক অ্যাসিডের অণু আয়নিতই হবে না, বিয়োজিত হবে না। ওকে, বিয়োজিত হবে না।
এইটা কি বলো, এই জিনিসটা কি? এই যে এইটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিডের কি অবস্থা? অবিয়োজিত, অবিয়োজিত অবস্থা। আর এই যে এগুলা কি, এই এক এক এগুলা কি, এগুলো হচ্ছে অ্যাসিডিক অ্যাসিডের বিয়োজিত অবস্থা, বিয়োজিত অবস্থা। এবং যদি কোনো দুর্বল তড়িৎ বিশ্লেষ্য হয়, ওই দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের অবিয়োজিত অবস্থা এবং বিয়োজিত অবস্থার মধ্যে সর্বদা একটা গতিশীল সাম্যাবস্থা বজায় থাকে। কি বজায় থাকে? একটা গতিশীল সাম্যাবস্থা বজায় থাকে। তাহলে দুর্বল কোনো ইলেকট্রোলাইট হলে কি ধরনের তীর চিহ্ন ব্যবহার করবা? অলওয়েজ উভমুখী। অলওয়েজ কি? উভমুখী। আর যদি সবল কোনো তড়িৎ বিশ্লেষ্য হয় তুমি কি চিহ্ন ব্যবহার করবা? একমুখী। অলওয়েজ কি? একমুখী, একমুখী। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, ভাই একটা যৌগ দেখে চিনার উপায় কি যে এটা দুর্বল নাকি সবল? এটা চিনার কোনো সুনির্দিষ্ট নিয়ম নাই, তবে কিছু ট্রিক্স আছে, এগুলো আমি তোমাকে পরে বলে দিব। তুমি কিছু জিনিসপাতি দেখে বুঝতে পারবে এটা দুর্বল, এটা সবল। তবে এখন আমি তোমাকে কয়েকটা সবল এবং দুর্বলের एग्जांपल লিখে দিব, এগুলা থেকে পরীক্ষায় প্রশ্ন হবে। বুঝতে পারছো? এমন না যে তোমাকে আহামরি অন্য জায়গা থেকে কিছু একটা দিবে আন্দাজে, না, বইয়ে যেই কমন যে অ্যাসিড ক্ষারগুলো আছে এগুলা থেকে প্রশ্ন করবে। আচ্ছা, এবার দেখো তাহলে কি বললাম, কি কি বিষয় তুমি মাথায় রাখবা? সবলের কনসেপ্ট কি? সবল তড়িৎ বিশ্লেষণের কনসেপ্ট কি? যতগুলা পার্টিকেল নিব সবগুলাই আয়নিত হয়ে যাবে, এটা হচ্ছে সবলের কনসেপ্ট। আর দুর্বলের কনসেপ্ট কি? যতগুলা অণু নিব সবগুলা আয়নিত হবে না, অল্প কিছু আয়নিত হবে, অল্প কিছু আয়নিত হবে, বেশিরভাগই কি অবিয়োজিত বা অআয়নিত অবস্থায় থেকে যাবে, ওকে, বা আনডিসোসিয়েটেড ফর্মে থেকে যাবে। এবং অবিয়োজিত অবস্থা এবং বিয়োজিত অবস্থার মধ্যে সর্বদা কি থাকবে? একটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম, একটা গতিশীল সাম্যাবস্থা বজায় থাকবে। যে সাম্যাবস্থার নামই আমরা কি দিচ্ছি? আয়নিক সাম্যাবস্থা বা আয়নিক ইকুইলিব্রিয়াম। মানে আয়নিক ইকুইলিব্রিয়ামের পড়াশোনা কিন্তু মূলত সবল যৌগ নিয়ে না, কি নিয়ে বলো? বেশিরভাগ পড়াশোনা মূলত কি নিয়ে হবে? দুর্বল তড়িৎ বিশ্লেষণ হবে, দুর্বল লবণ নিয়ে হবে। তোমরা পড়ে যাচ্ছ অলরেডি, দ্রাব্যতা গুণফল করছো না? হ্যাঁ, দ্রাব্যতা গুণফল করছো না? কেএসপি ম্যাথ করছো না? ওগুলা সবই কি ছিল? আয়নিক ইকুইলিব্রিয়াম ছিল। মানে অ্যাকচুয়ালি ওই কেএসপি এর কনসেপ্টটা মূলত আয়নিক ইকুইলিব্রিয়ামের পার্ট, কিন্তু এটা আমাদেরকে পড়ানো হয় কোথায়? এই গুণগত রসায়ন অধ্যায় পড়ানো, কিন্তু এটা পড়ানো উচিত এইখানে। ওই কেএসপি কিন্তু অ্যাকচুয়ালি এই টপিকের অংশ, আয়নিক ইকুইলিব্রিয়ামের পার্ট, বাট এটা ওইখানে পড়ানো কিছু করে না, সিলেবাস এভাবে ডিজাইন করছে টিচাররা। যাও, তাহলে ভাই বুঝছি এটা সবল দুর্বলের মধ্যে পার্থক্য, ওকে। এখন চলো আমি কিছু তোমাকে সবল তড়িৎ বিশ্লেষণের एग्जांपल দিব এবং তোমাকে কিছু উইক তড়িৎ বিশ্লেষণের एग्जांपल দিব। এই एग्जांपलগুলো মাথায় রাখবা। চলো নেক্সট পেজে আমরা যাই। লিখো एग्जांपल অফ স্ট্রং ইলেকট্রোলাইট। স্ট্রং एग्जांपल কি দেখো? স্ট্রং অ্যাসিড, স্ট্রং অ্যাসিড হতে পারে, স্ট্রং কি হতে পারে? বেস হতে পারে, বেস। তাহলে যারা এই বাংলা জানো না, দেখো অ্যাসিড মানে তো অ্যাসিড, তোমরা সবাই জানো অ্যাসিড। অ্যাসিডের আরেকটা নাম কি? অম্ল, অম্ল। বেস মানে হচ্ছে ক্ষারক, বলতে পারো ক্ষারক। বা তুমি এটাকে ক্ষার বললেও সমস্যা নেই, যদিও ক্ষারক আর ক্ষার কিন্তু একই জিনিস, একই জিনিস না, তোমার জন্য ডিফারেন্স আছে, ঠিক আছে? সকল ক্ষারই ক্ষারক, সকল ক্ষারক কি নয়? ক্ষার নয়, এরকম একটা জিনিস ছিল। যাই হোক, এরপরে কি হতে পারে? স্ট্রং সল্ট, লবণ, স্ট্রং সল্ট। আচ্ছা, তাহলে দেখো স্ট্রং অ্যাসিডের তুমি সবচেয়ে পরিচিত एग्जांपल কি? HCl। এরপরে কি আছে? H2SO4, কি আছে? নাইট্রিক অ্যাসিড। এই তিনজনকে দেখলে তুমি এদেরকে সবলের কাতারে ধরবা, বুঝতে পারছো? HCl, H2SO4, HCl। এই তিনজনকে দেখলে এদেরকে সবল ধরতে হবে। স্ট্রং বেস কারা কারা তোমরা চিনো? সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড,
তারপরে কি আছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, আর ইউ ক্যান সে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তারপরে হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, তাহলে হচ্ছে তোমার স্ট্রং ইলেকট্রোলাইটের কাতারে পড়বে, এগুলো স্ট্রং ইলেকট্রোলাইটের কাতারে পড়বে এরা সব। তাহলে এদেরকে দেখলে এদেরকে শক্তিশালী ধরবা, ঠিক আছে, শক্তিশালী ধরবা। আচ্ছা, এবার হচ্ছে স্ট্রং সল্ট। স্ট্রং সল্টের एग्जांपल কি হতে পারে? NaCl, KCl, এগুলো NaCl, KCl, সোডিয়াম নাইট্রেট, sodium nitrate, or you can say sodium sulfate। এর উপরে ক্যালসিয়াম 2 হবে না? ওএস2। কোনটা? হ্যাঁ, ক্যালসিয়াম ওএস2 না? ও ফিজিক্স নাউজুবিল্লাহ দাও। না ভাইয়া ফোন হইতে পারে। ভুল হয়ে গেল নাউজুবিল্লাহ। জায়গা লাগছে। এই তার মানে তুমি আমার ভুল ধরেছ, তুমি বুঝছো, ঠিক আছে। আর যদি গাবের মধ্যে লিখে বলতেছে ওই স্ত্রী, তাহলে তুমি কিছুই পারো না। যদি সবসময় কমপ্লেক্স জিনিসপাতি মাথায় করে এগুলো সব জিনিসই ভুলে যায়। দেখো বুঝা গেল ভাইয়া? তাহলে এদেরকে দেখলে কি ধরবো? স্ট্রং। এটা হচ্ছে স্ট্রং লেভেল। ওকে, আচ্ছা, ওকে। এবার তোমাদের ছোট একটা কাজ দিচ্ছি না, তোমাদের বাসায় কাজ। এই প্রত্যেকটা যোগের বিয়োজনের যে সমীকরণটা, এটা তোমরা নিজেরা লিখবা, ঠিক আছে? বিয়োজনের ইকুয়েশনটা বাসা থেকে লিখে নিয়ে আসবে। এই যে এরকম কি, মানে এটাকে ভাঙলে কি পাওয়া যাবে, বুঝছো? ভাঙলে কি পাওয়া যাবে? পোলাপানি ভাঙতেই পারে না। চলো, এটা স্ট্রং গেল। এবারে শুধু উইক। এবার চলো উইক ইলেকট্রোলাইটের एग्जांपल লিখি আমরা। কে কে থাকবে? ওইখানে যদি স্ট্রং অ্যাসিড থাকে, দেখো স্ট্রং এর সেকশনে যদি স্ট্রং অ্যাসিড থাকে, তাহলে উইক এর সেকশনে কি থাকবে? উইক অ্যাসিড, যেকোনো উইক অ্যাসিড, আর কি থাকবে? উইক বেস, উইক সল্ট। আচ্ছা, উইক অ্যাসিড কোনগুলো? যেমন অ্যাসিডিক অ্যাসিড, তারপরে হচ্ছে তোমার ফরমিক অ্যাসিড, HCOOH, তারপরে তোমার থাকবে কি HCl, এটা হচ্ছে হাইড্রোসায়ানিক অ্যাসিড। HF, এটা মানে উইক, HF উইক অ্যাসিড। ওকে, সো মোটামুটি এই কয়েকটা দেখলি আরো আছে। অক্সালিক অ্যাসিড, H2C2O4, তারপরে আছে H2CO3, তারপরে আছে H3PO4। ওকে, এগুলো সবই উইক অ্যাসিড, ঠিক আছে, সবই উইক অ্যাসিড। আচ্ছা, উইক বেস কি হতে পারে? আমাদের পরিচিত ক্ষার, এই তোমরা চিনো না, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। খুবই দুর্বল ক্ষার, ঠিক আছে, দুর্বল ক্ষার। এরপরে দেখো এই টাইপের যৌগ, যেমন ধরো CH3NH2, তারপরে তোমার আছে হচ্ছে CH2CH2NH2। ওকে, এগুলো হচ্ছে অ্যামিন, এগুলোকে বলে, এটা হচ্ছে, এর নাম হচ্ছে মিথাইল অ্যামিন, এর নাম হচ্ছে কি ইথাইল অ্যামিন, এগুলো হচ্ছে অ্যামিন যৌগ। তাহলে এগুলো কিন্তু দুর্বল ক্ষার হয়। উইক সল্ট কি? AgCl, ওকে, AgCl। তারপরে হচ্ছে যে তোমার কি হতে পারে সিলভার ফসফেট,
কপার সালফাইড, নিকেল সালফাইড, অসংখ্য এক্সাম্পল আছে। ঠিক আছে, উইক বেসে আরেকটা অ্যাড করে নাও, কপার হাইড্রোক্সাইড, এটা এখানে অ্যাড করে নাও, কপার হাইড্রোক্সাইড। উইক সল্ট নিয়ে কিন্তু অলরেডি আমরা দ্রাব্যতা গুণফল অংশে কি দ্রাব্যতা গুণফল, সময়, প্রভাব, পদক্ষেপ এখানে বিস্তারিত পড়াশোনা করছি। ঠিক আছে, এগুলো এখন আমাদের এখানে দরকার নেই। ওকে, আচ্ছা, তাহলে উইক অ্যাসিড, উইক বেস এবং উইক সল্টের এক্সাম্পলগুলো আমরা দেখে ফেললাম। ওকে, তো আজকে আর মূল আলোচনা যাব না, আজকে এটুকুই থাকবে। নেক্সট ক্লাস থেকে ডিটেইলস আলোচনা শুরু হবে।